আরামবাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি মাধবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব শেখ খাদিমুল ওহাব সাহেবকে। নমস্কার খাদিমুল বাবু। নমস্কার। আমরা আজকে আপনার এই যে পঞ্চায়েতে এসেছি আরামবাগ টাইমসের পক্ষ থেকে প্রথমে আপনাকে আমরা শুভেচ্ছা জানাই। আমরা একটা বিষয় জানতে চাইছি, এই যে 2018 সাল থেকে আপনার যাত্রা শুরু হয়েছে, সে এই আপনার এই যে মানে সময়টায় আপনারা বোধহয় 3 বছর অতিক্রম করছেন। এই 3 বছরে আপনারা আপনাদের পঞ্চায়েতকে কিভাবে ঢেলে সাজিয়েছেন? এখন আপনাদের কি কি পরিকল্পনা আছে যা এখনো বাস্তবায়িত হয়ে ওঠেনি, আগামী দিনে করবেন, লক্ষ্যমাত্রা আছে, আর কি কি করে ফেলেছেন, আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ করেছেন, তার উপর যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আসার জন্য। তো আমরা যে এখন কাজ করছি এটা সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব দিকেই লক্ষ্য আমাদের আছে, লক্ষ্যমাত্রা আছে। আপাতত এখন আমরা বর্ষার সময়টা কিছু ঘাট ছিল, বেশ কিছুই আছে, প্রায় 25 থেকে 30টা আমাদের অঞ্চলে ঘাটের পরিকল্পনা আছে এবং কিছু করে উঠতে পেরেছি, এখনো কিছু বাকি আছে। ঘাট বলতে আপনারা কি বলছেন নতুন করে খনন করছেন? কংক্রিট ঘাট। আচ্ছা, কংক্রিট ঘাট মানে পুকুরের পাড়গুলোকে কংক্রিটের ঘাট বেঁধে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে যে আমাদের এখানে বহু সাবমার্সিবল করা হয়েছে, সেই সাবমার্সিবলের মাধ্যমে আমরা প্রতি ডোর টু ডোর মানে জল আমরা সরবরাহ করার চেষ্টা করছি। এখন হয়তো সব করতে পারিনি, কিন্তু আমাদের আশা আছে যে সব পানীয় জলের সমস্যা আমাদের দীর্ঘদিনের আশা, তাই পানীয় জলের সমস্যাটা আমরা মেটাতে পারবো, এই দিকে লক্ষ্য করে চলছি। এবং আপনারা জানেন কি এর জন্য পিএইচি আছে? পিএইচি আছে, পিএইচিও একটা হয়েছে আমাদের। পিএইচির মাধ্যমে কি ঘরে ঘরে জল পৌঁছে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, সেটা অনেকটাই সাকসেস হয়েছে এবং চালুর দিকে এখনো চালু করতে পারিনি, নতুন যেটা হয়েছে ওটা এখনো চলছে। আর একটা পিএইচির মাধ্যমে যেটা আমাদের আরামবাগে আছে, সেটা আমরা দুটো তিনটে সংসদ কভার করেছি। আপনাদের একটা মানে প্রধান সমস্যা ছিল যে খুব শর্ট রুট হিসাবে আরামবাগের মনসাতলা থেকে আপনাদের খানাকুলের যে গড়েঘাট রাস্তাটা, তার যে সংযোগস্থল পর্যন্ত, এই রাস্তাটা হচ্ছে খানাকুলের সঙ্গে যোগাযোগের একটা সহজ মাধ্যম, কিন্তু রাস্তাটা দীর্ঘ বছর খারাপ ছিল। আপনাদের সময় রাস্তাটা তৈরি হলো, মানে দীর্ঘদিনের একটা চাহিদা পিডব্লিউর মাধ্যমে পূরণ হলো একটা বড় মানে। কিন্তু এই রাস্তাটা করতে গিয়ে বেশ কিছু গাছ কাটা হয়েছে। এই যে গাছটা কাটা হয়েছে, এখন যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে করোনা আবহ, যেখানে গাছের প্রচণ্ড চাহিদা, এটাকে আপনারা কিভাবে পূরণ করেছেন? আপনারা সবুজায়নের জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন? এবারে একটা কিছু করতে গেলে একটা তো ক্ষতি হয়েই থাকে, স্বাভাবিক। হ্যাঁ, তবে আমরা পরিকল্পনা আছে, রাস্তা কমপ্লিট হয়ে গেলে আমরা ফের নতুন করে গাছ রোপণ করব, এই দিকে আমাদের লক্ষ্য আছে। তো রাস্তাটা যেহেতু খুব ভালো একটা সুন্দর পজিশনভাবে করা হচ্ছে, যাতে যোগাযোগ ভালো হয়, সেভাবেই রাস্তাটার দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। খুব ভালোভাবেই কাজটা হচ্ছে। একই সাথে আপনাদের একটা ব্রিজও হয়েছে পাণ্ডুগ্রামে। হ্যাঁ, একটা বড় ব্রিজ হয়েছে, প্রায় 40 ফুট চওড়া ব্রিজ। খুব হাইভাবেই কাজ হচ্ছে। যা তো কিছু করতে হলে গাছ তো নষ্ট করা হয়েছে, সেটা আমাদের ট্রেনে ভেতরে আপনারা ঢালাই রাস্তা কিরকম করেছেন?
ভিতরের রাস্তা বলতে আমরা আমাদের পরিকল্পনা এমনকি আমি যখন প্রথমে আসি তখন আমাদের 63টা টেন্ডার প্রকল্প ছিল, সেই সব যে কোনো কারণবশতীয় মানে বাদ গেছে, নাহলে আমাদের মাধবপুর অঞ্চলের রাস্তা বলতে কিছু বাকিই থাকতো না প্রায়, মানে যেভাবে আমরা কাজের উদ্যোগটা আমাদের ছিল। তো আগামী পরিস্থিতি আপনারা জানেন, এই করোনার টামডলেই বলুন, এতে করে কাজের অনেক কিছু ব্যাঘাত গেছে। তবে আমাদের যেসব স্কিম হয়ে আছে আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা কাজ সম্পন্ন করব এবং প্রত্যেক জায়গাতে ঢালাই থেকে আরম্ভ করে জল থেকে রাস্তা থেকে আরম্ভ করে জল থেকে 100 দিনের কাজ কেমন করে চালাচ্ছে? 100 দিনের কাজ অন্যান্য পঞ্চায়েতের তুলনায় চেয়েও আমাদের এখানে কাজটা ভালো হচ্ছে, কেন আমরা বিভিন্ন স্কিমকে করতে পারছি, প্রায় সংসদেই কাজ হচ্ছে। আপনারা তো প্রতি বছরই জেলা পরিষদে একটা জায়গা তৈরি করেন, 100 দিনের কাজে আপনারা পুরস্কৃত হয়েছেন। এবছর কি সেরকম কোনো সম্ভাবনা আছে? এবছরটা কতটা কি হবে বলতে পারবো না, জানেন তো করোনা অবহেলাতে আপনাদের অনেকটা পিছিয়ে গেছেন। সেটা সব পঞ্চায়েতের এই ধরনের কাজ চেষ্টা কম বেশি হচ্ছে। তা আপনাদের এই করোনার জন্য আপনাদের কি টেস্ট হচ্ছে, লালারস পরীক্ষা? হ্যাঁ, আজ এইটা নিয়ে 3 বার চলছে আমাদের। হ্যাঁ, গতবারে প্রায় 160টার প্রথমের দিকে হয়েছিল, তারপরেও প্রায় 70-80টা হয়েছে। আজকেও আমাদের টার্গেট আছে 100-100-র মধ্যে। আজকে আপনারা দেখলাম প্রচুর গাছ বিতরণ করছেন বেনিফিশিয়ারিদের, এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, ওটা আছে আমাদের সবুজ মালা যে প্রকল্প আছে, সবুজ মালার মাধ্যমেতে গাছটা দেওয়া হয়। আচ্ছা, ওই গাছটাকে আমরা প্রত্যেক সংসদে বেনিফিশিয়ারি একটা করে মানে তালিকা একটা উঠে আছে, কাদের কাদের জায়গা আছে, সে জায়গারও ব্যাপার থাকে, যাকে তাকে তো দিলে হয় না, গাছ নষ্ট করে ফেলবে। যারা পরিচর্যা করতে পারবে সেই সব ব্যক্তি দেখে আমরা প্রায় 18 থেকে 19 জন করে প্রত্যেক সংসদ পিছু এইভাবে আমরা বিতরণ করছি 20-25 পিস করে গাছ। 25 পিস করে সবটাই ফলের গাছ, তাই তো? ফলের গাছ। আচ্ছা, মানে তাতে একই সাথে সবুজও রক্ষা পাবে, মানুষ ফলও খেতে পারবে। মানে প্রতিবন্ধী সার্টিফিকেট, জন্ম মৃত্যু সার্টিফিকেট, এগুলো কি দেওয়ার ক্ষেত্রে মানে কিরকম গতি, কাজের গতি কেমন? প্রতিবন্ধীর গতি আমরা শেষই করে ফেলেছি। আচ্ছা, প্রতিবন্ধী যা আছে কেউ বাকি নাই। আমি আসার পর থেকে যত প্রতিবন্ধী ছিল সমস্তটাই প্রায় ওরা সব ভাতা পাচ্ছে। প্রতিবন্ধীরা সবাই ভাতা মনে হচ্ছে পাচ্ছে না? পাচ্ছি, মনে হয় না। এবারে এটা একটু খোঁজ নিতে হবে আপনাকে, কারণ এই বিষয়ে বেশ এবারে কোনো বেনিফিশিয়ারি মানে কেউ যদি সে বাকি থেকে যায়, তার কানে যদি না পৌঁছায়, সে কারণে হয়তো বাকি থাকতে পারে। মানে যোগাযোগ করলে আপনারা ব্যবস্থা অবশ্যই করছেন। কিরকম ভাবে ভাতা পাচ্ছেন এখানে সবাই? 1000 টাকা। আচ্ছা, আপনাদের কন্যাশ্রী এবং রূপশ্রী এটা পাওয়ার হারের উপরে নির্ভর করে যে এখানে মেয়েদের মধ্যে শিক্ষার হারটা কেমন। এখানে কন্যাশ্রী কি রকম পাচ্ছে এখানকার মেয়েরা? কন্যাশ্রী প্রায় ফুলই পাচ্ছে, এবারে কোনো কারণে মানে প্রচুর সংখ্যক একটা পার্সেন্টেজ করলে যে আপনি কি বলতে পারছেন যে 75% মেয়েরা কন্যাশ্রীর আওতায় আছে? অবশ্যই আছে। সবুজ সাথীও আছে? সবুজ সাথীও আছে। আচ্ছা, সবুজ সাথী ক্লাস 9-এ গেলে পরে সবুজ সাথী পেয়ে যাচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্র আপনাদের কি রকম ভাবে চলছে? ডাক্তার আসছেন? না, সেভাবে নাই তো, কিন্তু এটা সার্বিকভাবে কারা উপস্বাস্থ্য কেন্দ্রে কি এখন আপনার ওই সুপারভাইজার এবং নার্সিং স্টাফ তাদের মাধ্যমেই চলে নাকি না মাঝে মধ্যে ডাক্তার আসেন? সেভাবে আসে না, প্রয়োজনও হয় না বলেই আসে না। আচ্ছা, মনে হলে নিয়ে আসবো অবশ্যই। আচ্ছা, মানে উপস্বাস্থ্য কেন্দ্র মানেই হচ্ছে আপনার ডাক্তার থাকবেন, কোনো কারণে ডাক্তার না এলে সেটা নেই, কিন্তু প্রয়োজন ডাক্তার আমাদের পাশে আরামবাগের ফ্যাসিলিটি আছে বলে এখানে উপস্বাস্থ্য কেন্দ্রতে ভিড় কম, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিরকম স্কুল আইসিডিএস নির্মাণ? একটা উপস্বাস্থ্যেরও পরিকল্পনা আছে। আর আইসিডিএস সংসদে হবার আছে। হ্যাঁ, আইসিডিএস কতগুলো করতে পেরেছেন আপনারা? আইসিডিএস এর আইসিডিএস তো আছে অবশ্যই, নতুন করে কিছু বিল্ডিং নির্মাণ করতে পেরেছেন?
বিল্ডিংগুলো প্রায় ধরুন না খানা স্টেকের মতো নতুন বিল্ডিং হয়েছে। আচ্ছা, আর যে প্রাইমারি স্কুলগুলোতেও প্রত্যেকটা স্কুলেতেই সাবমার্সিবলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বা আরও বাকি থাকলেও সেগুলো তারা হয়ে যাবে। বিশুদ্ধ পানীয় জলটা পাচ্ছে। আচ্ছা, পাচ্ছে। এবং এইসব বিল্ডিং স্কুলের যেসব এগুলো আছে বিল্ডিংগুলো হচ্ছে। এখানে মাদ্রাসা কোনো সংস্কার করেছেন নাকি আপনারা? হ্যাঁ, দুটো মাদ্রাসাতেও বিল্ডিং স্যাংশন হয়েছে বা কাজ হচ্ছে। হচ্ছে। আর কোনো মন্দির সংস্কার হচ্ছে নাকি? সেভাবে হয়নি। নদী না, না, নদী হয়েছে। আপনাদের এখানে তো আমার একটা এখানে আছে কানা বিখ্যাত নদী বলে একটা আছে, ওটা আমাদের নদী না, এর মাধ্যমে হয়েছে। নদী না, আমি আমাদের মাধ্যমে মন্দিরের নয়। কথা বলছি। মন্দির বলতে আপনাদের ও, এখানে মন্দির একটা বলছি, ঐতিহ্য আছে। রায়বাড়ির দুর্গাপুজো আপনাদের এখানকার একটা অ্যাসেট বলা যায়। হুম। তো সেই ওদের এই পারপাসে কি কিছু আপনাদের আর্থিক খরচ হয়? ওই অনুষ্ঠানের সময় সহযোগিতা করা আচ্ছা, হয়, আচ্ছা, আচ্ছা, কিছু আর্থিক সাহায্য করা হয়। আচ্ছা। এখানে মানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই পঞ্চায়েতে এবং সমস্ত দলমত নির্বিশেষে পঞ্চায়েতে সবাই সমান সুযোগ সুবিধা পায়, তাই তো? হ্যাঁ, সবাই সমান সুযোগ সুবিধা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। আমরা এই মাধবপুর পঞ্চায়েতে এসে একই সাথে পেয়ে গেলাম আরামবাগ পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য চিন্ময় রায়কে। চিন্ময় রায়ের এটা এক জন্মভূমি, এবং গত যে পঞ্চায়েত যে আর্থিক বর্ষ ছিল তখন তার মা ছিলেন এখানকার প্রধান ভারতী দেবী। আমরা চিন্ময়বাবুকে কাছ থেকে একটু জানতে চাইছি যে আপনি যেহেতু একই সাথে পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই এলাকার আপনি ভূমিপুত্র, সেই হিসাবে আপনাকে জানতে চাইছি যে পঞ্চায়েত সমিতির একজন সদস্য হিসাবে সার্বিক পঞ্চায়েত সমিতিতে যে বিভিন্ন পরিকল্পনাগুলো প্রকল্পগুলো এগুলো থাকে, সেই বিষয়গুলোতে আপনাদের ভাবনা চিন্তা কতটা বাস্তবায়িত করেছেন, কতটা আপনাদের ভাবনা আগামী দিনের জন্য আছে, একই সাথে এই পঞ্চায়েতকে ঢেলে সাজাতে প্রধানের সাথে হাতে হাত মিলিয়ে আপনারা কিভাবে কি কাজ করছেন যদি একটু আলোকপাত করেন। প্রথমেই আপনাদের চ্যানেলকে এবং আপনাদের চ্যানেলের সকল দর্শককে আমার শারদীয় শুভেচ্ছা জানাই, যেহেতু কদিন পরই মা আসছে। একদমই তাই। তো ডেভেলপমেন্ট বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সাল থেকে যেভাবে ডেভেলপমেন্ট করছে, আর ডেভেলপমেন্টের সেভাবে গ্রাম বাংলা যে মানুষের বেসিক যে চাহিদা, রাস্তাঘাট, পানীয় জল এবং স্বাস্থ্য শিক্ষা, তার কিন্তু প্রায় 90% কাজ আমরা করে ফেলেছি। তো সেই জায়গায় দেখতে গেলে আমি পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পর থেকে সেই পঞ্চায়েত সমিতি আপনারা জানেন 14-10 অর্থ কমিশনের মধ্যে দিয়ে পঞ্চায়েত সমিতিতে সেভাবে কিন্তু আর টাকা আসে না। প্রতিটা পুরো টাকাটাই গ্রাম পঞ্চায়েতে চলে আসে, তাই পঞ্চায়েত সমিতি থেকে করার জায়গা অনেকটাই কম। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম পঞ্চায়েত সমিতি হয়ে যায়। আইএনডিপি হতে পারে, বিভিন্ন ফান্ডের অর্থ এখান থেকে পাওয়া যায়। সেই সব স্কিমে আমরা প্রচুর কাজ আমাদের পঞ্চায়েতে করেছি। আমি মূলত এই পঞ্চায়েতের 25তম সংসদ থেকে জিতে আসা সদস্য। তো সেই এলাকায় প্রচুর কাজ আমাদের হয়েছে, এবং আইএমডিবি স্কিমে আমাদের এখানে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসার প্রচুর মানোন্নয়ন হয়েছে। প্রতি বছর এসিআর পেয়েছে তারা। মানে লিকুইড আমাদের যে সরকারি মাদ্রাসাতে লিকুইড 12 লক্ষ টাকা এককালীন দিয়েছে আইএমডিবি, মানে সংখ্যালঘু দপ্তর থেকে তারা পেয়েছে। এবং সমস্ত এলাকায় মাইনরিটির যত এলাকা আছে সেই মাইনরিটি এলাকাতে সব জায়গাতে সমস্ত আইসিডিএস এবং প্রাইমারি স্কুলে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাবমার্সিবল বসিয়ে দেওয়া হয়েছে। এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এমপি ফান্ড এবং বিইউপি যে ফান্ড, সেটা ব্লকের মাধ্যম দিয়ে আসে বিধায়ক উন্নয়ন তহবিল এবং মাননীয় সাংসদের তহবিল। সেই তহবিল থেকেও আমরা যতটা পেরেছি মাননীয় বিধায়ককে এবং এমপি ম্যাডামকে বলে আমরা এই আমাদের এলাকায়, আমি যে এলাকায় জিতেছি সেই এলাকায় এবং এই পঞ্চায়েত এলাকায় আমরা প্রচুর কাজ করেছি। আচ্ছা, আমফানের ক্ষতিপূরণে মানে আপনারা কতটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন? আমফানের ক্ষতিপূরণ দেখুন, আমফানের ক্ষতি
মূলত আমাদের হুগলি ডিস্ট্রিক্টে আমফানের যে প্রথম ঝড়টা হয়েছিল তাতে যা না ক্ষতি হয়েছে, তারপরে তারপরে একটা ঝড়টা, ঝড় হ্যাঁ, আরো হয়েছে মারাত্মক। মধ্যেই, সেই ঝড়টা অনেক বেশি আমার মনে হয় আমাদের এলাকায় হ্যাঁ ক্ষতি হ্যাঁ হয়েছে। হ্যাঁ। তো পুরোটাই আমরা আমফান হিসাবেই ধরেছি। হুম। তো আমাদের মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বলেছিলেন সবার দরখাস্ত নিতে, আমরা নিয়েছিলাম, নিয়ে বিডিও অফিসে পাঠিয়েছি এবং বিডিও অফিস থেকে এবং বিডিও অফিসে ওপেন ফোরাম ছিল, সেখানেও সবাই জমা করতে পেরেছে। মানে কোনো মানুষ বাদ যায়নি, যারা ক্ষতি তাদের মনে করেছে আমার ক্ষতি হয়েছে, তারা পঞ্চায়েত এবং বিডিও অফিসের মাধ্যমে তারা জমা করেছিল এবং বিডিও অফিস থেকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল, তারা এসেছিল প্রতিটা বাড়ি বাড়িতে ইনকোয়ারি করে তারা যাদের পার্টলি বেশি ক্ষতি হয়েছে তাদের 20,000 এবং যারা কম ক্ষতি হয়েছে তাদের 5,000 টাকা দিয়েছে। আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 700-800 পরিবার, 700-800 হাউস হোল্ড কিন্তু পেয়েছে এই আমফানের ক্ষতিপূরণ। আচ্ছা, আপনি এই এলাকার যে মাদ্রাসা বা আইসিডিএস, এই যে স্কুল, এই প্রাইমারি স্কুল, এইগুলো নিয়ে আপনি দেখেছিলাম একটা উদ্যোগ নিয়েছিলেন, যদি একটু বলেন যে কিভাবে এইগুলো সংস্কার বা পানীয় জল এগুলো নিয়ে প্রধান সাহেব একটু আলোকপাত করেছেন, আপনি যদি একটু বলেন। দেখুন, এই স্কুলের দীর্ঘদিন ধরে স্কুলের বিল্ডিংগুলো হয়েছিল, মাদ্রাসারও তাই। তো আমরা প্রপোজাল করে দিলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অর্থ দিচ্ছিলেন, তাই আমরা বারংবার চেষ্টা করেছি। এর আগের পিরিয়ডে, আগের পঞ্চায়েত পিরিয়ডেও তো আমরা চেষ্টা করেছি যে আমরা প্রপোজাল আকারে আমরা বিডিওর মাধ্যমে জেলায় পৌঁছেছি। আমরা প্রতিটা ক্ষেত্রেই আমরা ফান্ড পেয়েছি এবং আমরা নতুন করে প্রাইমারি স্কুলকে সুন্দর করে তোলা, মাদ্রাসাকে আরও বড় বড় মাদ্রাসার মানে চাহিদার ভিত্তিতে, যদি চাহিদা থাকে সেই এলাকায় এসিআর দিয়ে আপনার বিল্ডিং করা, সেটা আমরা করেছি এবং সার্বিকভাবে আমরা কাজ করেছি। হ্যাঁ, একটা চেষ্টা আপনারা করছেন যে কিভাবে আপনাদের, কারণ আপনারা পুরস্কৃত হয়েছেন এর আগে আমরা দেখেছি যে মাধবপুর পঞ্চায়েত শিরোনামে এসেছে, এটা প্রায় জেলা পরিষদের মাধ্যমে, জেলার মাধ্যমে রাজ্য স্তরে একটা কখনো না কখনো শিরোনামে এসেছে, তার পুরস্কার আপনারা নিয়ে এসেছেন, এটা আমরা জানি। এবছর না হয় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অনেক কাজে আপনাদের ব্যাহত হচ্ছে, এটাও সত্যি। তো তারই মধ্যেও আপনারা সবুজায়ন নিয়ে কি ভেবেছেন? দেখুন, সবুজায়ন তো আমাদের ম্যান্ডেটারি, ঠিক আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমফানের পর শুধু সুন্দরবন এলাকায় 5 কোটি ম্যানগ্রোভ চারা দিয়েছিল। তো আমাদের সবুজ মালা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সবুজ শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সেই প্রকল্পে আমরা প্রচুর গাছ দিই। আজও আপনারা এখানে এসেছেন, তার আগে আপনারা আমাদের ঢোকার মুখে দেখলেন কয়েকশো মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, কয়েক হাজার গাছ আমরা তাদের মধ্যে পাট্টা হিসাবে দিচ্ছি। এই স্কিম আমাদের সবুজ মেলা সারা বছর ধরেই চলে। আমরা প্রত্যেক পরিবারকে গাছ দিই এবং 100 দিন এনার্জির মাধ্যমে তাদেরকে গাছ বসানোর জন্য, পরিচর্যা করার জন্য সেখান থেকে তাদেরকে অর্থ দেওয়া হয়। মানে এরা খুব যত্ন করে এই গাছগুলো একদম, এরা কিন্তু একটা ব্যক্তিকে দেওয়া আছে, সে তার নিজের বাড়িতে বসাবে। হ্যাঁ, গাছ তো আর নষ্ট হওয়ার জিনিস না। এছাড়া হাঁস মুরগি পালন, মাছ চাষ, এগুলো আপনারা একদম প্রতিটা দপ্তর, আর এই পঞ্চায়েতি ব্যবস্থা, ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যে দিয়ে যে প্রতিটা দপ্তর আছে, আপনার প্রত্যেকটা দপ্তরে, পানি সম্পদ দপ্তর বলুন, আপনি মৎস্য দপ্তর বলুন, বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে, মৎস্য দপ্তরের মধ্যে দিয়েও আমাদের এই এলাকায় প্রচুর মানুষ আজকে উপকৃত। আজকে মাগুর চাষ থেকে শুরু করে আজকে প্রতিটা মৎস্য দপ্তর থেকে খাবার, চুন, যে বিভিন্ন প্রকল্প, ময়না মডেল প্রকল্পে আমাদের এখানে চাষ হচ্ছে। আর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা বিডিও অফিস থেকে জেলা পরিষদ মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই এলাকায় প্রচুর মৎস্যজীবীকে আমরা উপকারিত করতে পেরেছি এবং তাদেরকে কখনো সাইকেল দিয়ে উৎসাহ করা, যারা বক্স দিয়ে উৎসাহ করা, যারা রাস্তায় ফেরি করে, মাছের ফেরি করে, সেই ব্যবস্থা আমরা করেছি। হাঁড়ি দিচ্ছেন, হাঁড়ি জাল যা লাগে চাষিদের, সেইটা আমরা আমাদের দপ্তর থেকে করে। আচ্ছা, এই যে কৃষি বিল যেটা পাশ হলো কদিন আগে কেন্দ্রের মাধ্যমে, আপনি এই বিষয়ে কি বলবেন? এটা কতখানি জনমুখী হয়েছে? কৃষি বিল নিয়ে আমাদের একটা স্ট্যান্ড আপনারা দেখেছেন, সংসদেও আমাদের লড়াই জারি আছে। রাজ্যসভার সেই কারণে আমাদের রাজ্যসভার 2 সাংসদ ডেরেক ওব্রায়ান ও গোলা সেনকে সাসপেন্ডও করেছেন, এটা খবরের শিরোনামে উঠে এসেছে। তো এই বিলের আমরা তীব্র বিরোধিতা করি। এটা মানুষের, মানে আমি এই জন্যই বলছি যে আপনার এলাকাতে কৃষি প্রধান এলাকা এবং আপনাদের এখানে বোধহয় কৃষিজীবীরা বেশি আছে। একদমই তাই, আমাদের এলাকায় কৃষি প্রধান এলাকা, প্রচুর কৃষি আছে এবং কৃষক বন্ধু প্রকল্পের আওতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাধ্যম দিয়ে আমাদের কৃষকরা প্রতি মাসে 2.5-5 হাজার টাকা পায়। ঠিক আছে,
তো এককালীন 2 লক্ষ টাকা যদি 18 থেকে 60 বছরের মধ্যে কেউ মারা যায় তারাও পায়। আমরা এই কেন্দ্র সরকারের কালা কৃষি বিলের বিরুদ্ধে আমরা বিরোধিতা আন্দোলন করছি, আমাদের আন্দোলন জারি থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং প্রধান সাহেব আপনাদের দুজনকেই। আগামী দিনে আশা করছি আপনারা আপনাদের যে কাজগুলি এখনও করে হয়ে ওঠেনি আপনাদের প্রকল্পের মধ্যে আছে, আমরা নিশ্চয়ই এই আপনাদের আর্থিক বর্ষ শেষ হলে পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই বর্ষ শেষ হলে আমরা আবারও আসবো। আশা করব যে আপনারা লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ করতে পারবেন, এটা আশা রাখছি। নমস্কার। ধন্যবাদ আপনাকে। Remember